আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই তোমরা ভালো আছো। আ আজকে আজকে যে ভিডিওটা আমরা বানাতে চাচ্ছি সেটা হচ্ছে কলেজ অ্যাডমিশন নিয়ে। তো তোমরা যারা এসএসসি 24 সামনে তোমাদের কলেজ অ্যাডমিশন নটর ডেম, সেন্ট জোসেফ, হলি ক্রস। পুরো বাংলাদেশে মূলত এই ৩ টা কলেজেই পরীক্ষা হয়। তো এই ৩ টা কলেজের কিছু গাইডলাইন নিয়ে তোমাদের আজকে এই ভিডিওটা বানানো হচ্ছে। তো এই গাইডলাইনের মধ্যে তোমরা আমরা যে প্রবলেম গুলো ফেস করে আসছি এই প্রবলেম গুলো নিয়ে আলোচনা করা হবে যাতে তোমরা এই অ্যাডমিশনের ক্ষেত্রে এই প্রবলেম গুলো ফেস না করো এবং তোমরা যেন ফুলি প্রিপেয়ার্ড হয়ে অ্যাডমিশনটা দিতে পারো এবং তোমরা যেন অন্যান্যদের থেকে আগে যেতে পারো। তো এই নিয়ে আজকের ভিডিও। আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখবে, অনেক বেশি উপকৃত হবে আশা করি। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আহ, মানে তোমার হচ্ছে শেয়ার করতে পারো, ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারো এবং আমাদের পেজটা আছে, পেজে ফলো করতে পারো। তো আমরা এর আগে বলেছিলাম যে আমরা মোটমাট 12টি কোশ্চেনের অ্যান্সার দেবো তোমাদের। এই কোশ্চেনগুলো আমরা অলরেডি ফেসবুক পেজে দিয়ে দিয়েছিলাম অলরেডি। তো সেই কোশ্চেনগুলো আমরা সিরিয়াল বাই সিরিয়াল মানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, এক্সাম সম্ভাব্য কবে হতে পারে? রেজাল্টের 15 থেকে 20 দিনের মধ্যে, নাকি এটা? এবং প্লাস আরেকটা কোশ্চেন এর সাথে অ্যাড করবো, সেটা হচ্ছে আবেদন কিভাবে করতে হয় ও মিনিমাম রিকোয়ারমেন্টস কি। ঠিক আছে? তো এই কোশ্চেনটা আমরা প্রথমে দিসানের কাছে চলে যাব। তো দিসান। ধন্যবাদ ইরাম। প্রথম প্রশ্নটা হচ্ছে যে এক্সাম সম্ভব কবে হতে পারে। তো যারা এসএসসি পরীক্ষার্থী, এসএসসি 24, ওদের রিসেন্টলি এক্সাম শেষ হলো হচ্ছে 12 তারিখে। তো আমরা জানি হচ্ছে 60 দিনের মধ্যে ওদের রেজাল্ট দিয়ে দেয় আর কি অ্যাপ্রক্সিমেটলি। তো বলা যায় যে ওদের মেয়ের শুরুর দিকে অথবা হচ্ছে মেয়ের মাঝামাঝি এক্সাম রেজাল্ট দিতে পারে। এন্ড যদি ধরে নিই যে শুরুর দিকেও দেয়, তাহলে দেখা যায় যে 15 থেকে 30 দিনের মধ্যে হচ্ছে এনডিসি সার্কুলার এন্ড এক্সাম সবটাই হয়ে যায় আর কি। খুব বেশি টাইম নেয় না, খুব সম্ভবত 7 দিনের মতো বা 8 দিনের মতো হচ্ছে অ্যাপ্লাই ডেট থাকে আর কি। তো আমরা ধারণা করতে পারি যদি মেয়ের শুরুর দিকেও দিয়ে দেয়, রেজাল্ট দিয়ে দেয়, তাহলে হচ্ছে মেয়ের লাস্টের দিকে অথবা মে জুনের শুরুর দিকে হয়ে যেতে পারে আর কি ওদের এক্সাম। এন্ড এটা আমরা ধারণা করতে পারি বা এটাই আমরা টার্গেট রাখতে পারি আর কি আপাতত। আর একটা হচ্ছে যে ওদের মিনিমাম রিকোয়ারমেন্টস কেমন হয় আর কি। মিনিমাম রিকোয়ারমেন্টস বলতে হচ্ছে যারা সায়েন্স থেকে এক্সাম দেবে ওদের হায়ার ম্যাথ সহ জিপিএ 5 লাগবেই এক্সাম দিতে গেলে। আর কিছু না, মার্কসটা ওগুলো ওনারা বলবে অবশ্যই। তো জাস্ট জিপিএ 5 লাগবে এন্ড হায়ার ম্যাথ সহ। এন্ড যারা হচ্ছে ব্যবসা শিক্ষা থেকে দিবে ওদের হচ্ছে জিপিএ 4 লাগবে। এন্ড যারা মানবিক থেকে দেবে ওদের জিপিএ 3 লাগবে। বাট যখন আমি গ্রুপ চেঞ্জ করে বিজ্ঞান থেকে আমি যখন ব্যবসা শিখাতে যাব, তখন আমার হচ্ছে 4.5 লাগবে। এন্ড যখন আমি হচ্ছে ব্যবসা শিখা থেকে অথবা বিজ্ঞান থেকে মানবিকে যাব, তখন হচ্ছে আমার 3.5 মার্কস লাগবে। মানে ওইখান থেকে এখানে একটু ভিন্ন জিনিস আর কি, এগুলোই। আচ্ছা, থ্যাংক ইউ দিসানকে। ওর অ্যান্সার গুলো আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। তো দেরি না করে আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাই। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যে প্রতি গ্রুপে কি কি সাবজেক্টে এক্সাম হয়, প্রতি গ্রুপের নম্বর বন্টন কেমন হয়? তো এই কোশ্চেনের অ্যান্সার আমরা আলিফের কাছে চলে যাব। আলিফ। আসসালামু আলাইকুম সবাইকে। আহ ধন্যবাদ ইরাম। আচ্ছা, তো প্রথমে আসি কোশ্চেনের প্রথম ভাগে যে প্রতি গ্রুপে কি কি সাবজেক্টে পরীক্ষা হয়। এখন প্রত্যেকটা কলেজের মতো নটরডেম কলেজেও 3টা গ্রুপ আছে: বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা। তো প্রথমে বিজ্ঞান গ্রুপের কথা বলি। সায়েন্সে বাংলা, ইংরেজি, তারপরে উচ্চতর গণিত, আর পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান, এই 6টা বিষয়ের উপর আহ, ভর্তি পরীক্ষাটি হবে। আর যারা হিউম্যানিটিস বা মানবিকে পরীক্ষা দিবে তাদের বাংলা ইংলিশ থাকবেই, এর সাথে সাধারণ বিজ্ঞান, আইসিটি এবং সাধারণ জ্ঞান এই নিয়ে মেইনলি পরীক্ষাটা হয়। আর যারা ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষা দিতে চাও, তারা তাদেরও বাংলা ইংলিশ অবশ্যই থাকবে, এর সাথে হিসাব বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, আইসিটি এবং জিকে কিছু থাকে আর কি। এখন পরীক্ষায় দ্বিতীয় ভাগে যদি চলে আসি প্রশ্নে, যে নম্বর বন্টনটা আসলে কেমন হয়। এনডিসি ভর্তি পরীক্ষার নম্বর বন্টন আসলে মানে প্রত্যেক বছর যে একই রকম থাকে তা না। বছরকে বছর স্যাররা অর্থাৎ যারা প্রশ্ন করে তারা এই বিষয়টা চেঞ্জ করে আর কি, প্রশ্নের ধরনও চেঞ্জ হয়। বিভিন্ন সাবজেক্টের জন্য যে মার্কটুকু থাকে মার্কটুকু কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, তবু তোমরা ধরে রাখতে পারো, আমরা একটা তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা যদি বাংলায় মানে কেমন মার্ক থাকতে পারে আর কি বিষয়টা নিয়ে যদি দেখি, বাংলায় মোটামুটি 6 থেকে 10 মার্ক বাংলার জন্য বরাদ্দ থাকে। আহ এছাড়া ইংলিশে থাকে 8 থেকে 15 মার্কের মতো। যারা বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বলি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান, এই বিষয়গুলোতে মোটামুটি 5 থেকে 10, প্রত্যেকটা সাবজেক্টেই 5 থেকে 10 মার্ক মতো থাকে। প্রত্যেকটা সাবজেক্টের পিছনে বরাদ্দ থাকে 5 থেকে 10 মার্কের মতো। এছাড়া যারা মানবিক বিভাগে পরীক্ষা দিবে, তোমাদের আইসিটি বিষয়ের উপর প্রায় 5 থেকে 15 মার্কের মতো থাকে এই সাবজেক্টের পিছনে বরাদ্দ। এছাড়া সাধারণ বিজ্ঞানের জন্য 5 থেকে 10 মার্ক, আর সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞান এরকম 5 থেকে 10 মার্কের মতো থাকে। আর যারা আহ, ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষা দিবে তাদের হিসাব বিজ্ঞান এবং ফাইন্যান্স অর্থাৎ অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স এই বিষয় থেকে মোটামুটি 5 থেকে 10 মার্ক মতো থাকবে। বাংলায় সেরকমই 6 থেকে 10 মার্ক, আর ইংলিশে 5 থেকে 15 মার্ক। আর এছাড়া মানবিকে অনেক সময় হিস্ট্রি এবং জিওগ্রাফি থেকেও প্রশ্ন আসে জিকে হিসেবে, সেই 5 থেকে 10 মার্ক এর পিছেও বরাদ্দ থাকে। তো মোটামুটি মার্ক ডিস্ট্রিবিউশন এমনই। আমরা বলছি না যে মার্ক ডিস্ট্রিবিউশন এটা কনস্ট্যান্ট, প্রত্যেকবারই মার্ক ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়, তবে এটা একটা ধারণা। আমরা যেটা বলছি এটা একটা ধারণা দিয়ে রাখলাম তোমাদের, এইভাবে প্রিপারেশন নেওয়াটা আই থিঙ্ক বেটার। এবং প্রত্যেক বছর প্রশ্ন অ্যানালাইসিস করে মোটামুটি এইভাবেই একটা ধারা দেখা যায় আর কি মার্কের মধ্যে। ধন্যবাদ আলিফকে। ওর অ্যান্সার আশা করি সবার জন্য অনেক উপকৃত হবে তোমরা সবাই অ্যান্সারটা জেনে। তো এখন আমরা দেরি না করে আরেকটা 3 নম্বর কোশ্চেনে চলে যাই। 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে এনডিসি অ্যাডমিশনে কি কোটা আছে? আরেকটা কোশ্চেন এর সাথে অ্যাড করে দেবো, সেটা হচ্ছে প্রশ্ন সেট কি সবার জন্য একই হয় নাকি আলাদা হয়? তো এই কোশ্চেনের অ্যান্সার দিবে মাফি। কোশ্চেন যেটা যে কোটা আছে কিনা, তো এক্স্যাক্টলি ওদের নোটিসে কোটা সিস্টেমটা নাই, মানে তুমি ফর্ম ফিল আপের সময় যে আমি এই কোটার আন্ডারে পড়ি, আমি এই কোটায় আছি, এই জিনিসটা নাই। বাট অ্যাকর্ডিং টু এনডিসির যে নোটিশটা, এই নোটিশে উল্লেখ করা থাকে যে তুমি যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হও বা সংখ্যালঘু হও বা তুমি যদি প্রতিবন্ধী হও বা তুমি যদি কোনো মিশনারি স্কুলের আন্ডারে হাই স্কুল কমপ্লিট করে থাকো, তাহলে তারা হচ্ছে তোমাকে বিবেচনা করে। তো তুমি রিটেনে খুব একটা হেল্প পাচ্ছ না, বাট তুমি ভাইবাতে হচ্ছে তোমাকে বিবেচনা করা হবে যে তুমি এই কমিউনিটির আন্ডারে পড়ো, তাহলে হচ্ছে অ্যাডমিশনে তুমি একটু হেল্প পাও, একটা আপার হ্যান্ড থাকে তুমি যদি এই কমিউনিটির আন্ডারে পড়ো। আর হচ্ছে সেকেন্ড কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে সেট কোড থাকে কিনা। তো তুমি শিফট থাকে, যেহেতু 3টা শিফট থাকে, 3টা শিফটে 3টা কোশ্চেন থাকে। তো এই 3টা কোশ্চেনে 3টা সেট থাকে। তো আমাদের বেলায় ছিল হচ্ছে এমসিকিউ। তো যারা সকালে শিফটে দিছে তারা হয়তো সেট এ পাইছে, যারা বিকেলে শিফটে দিছে তারা হয়তো সেট সি পাইছে, যারা দুপুরে শিফটে দিছে তারা সেট বি পাইছে। তো এরকমটাই হয়, মানে একই এক্সামে তোমার কোশ্চেনের কোনো ভ্যারি করে না, সবার কোশ্চেন সেম, বাট শিফট ওয়াইজ ভ্যারি করে, শিফটে কোশ্চেন সেট থাকে। তো ওই কোশ্চেনের উপরে ওই সেটটা লেখা থাকবে যে এই শিফটে এই সেট, কিন্তু তোমার পাশের বন্ধুর সাথে তোমার কোশ্চেনের কোনো ডিফারেন্স নাই, কোশ্চেনটা সেম থাকে। তো সেট কোড নিয়ে বেশি প্যারা খাওয়ার কিছু নাই। আর হচ্ছে মানে সেট কোড পূরণ করতে হবে না, নর্মালি কোশ্চেন পাওয়া, স্যাররা হচ্ছে তোমাদের ডিটেলস বলবে, ওই অনুযায়ী কাজ করবা, তাই হয়ে যাবে। আর আমাদের বেলায় যে ঝামেলাটা হয়েছিল, বিশেষ করে আমার রুমে, অনেকে বলতেছিল, যেহেতু এমসিকিউ ছিল, অনেকে বলছিল যে স্যার মাইনাস মার্কিং আছে কিনা। তো স্যাররাও বলতে পারছিল না যে অ্যাকচুয়ালি মাইনাস মার্কিং আছে কিনা। তো এটার কারণ হচ্ছে যে তোমার এনডিসির কোশ্চেন প্যাটার্নটা প্রত্যেক বছরই চেঞ্জ হয়। তো হচ্ছে আহ, কেউ হচ্ছে মানে বলতে পারে না জিনিসটা, টিচাররাও বলতে পারে না। তুমি হচ্ছে একটা সারপ্রাইজ পাও প্রত্যেক বছরই। যেমন গত বছর একটা সারপ্রাইজ দিয়ে দিছে যে হুট করেই সাধারণ জ্ঞান থেকে একটা কি বলে 5 মার্কের রচনা টাইপ কিছু একটা দিয়ে দিছিল, যেটা কেউই পারেনি। তো এগুলো নিয়ে বেশি প্যারা খাওয়ার কিছু নাই। আর আরেকটা জিনিস বলবো যে কোশ্চেনের উপরে কোড দেওয়া থাকে যে মাইনাস মার্কিং আছে কিনা, বা হচ্ছে কত মার্ক করে প্রত্যেকটা কোশ্চেন, এই জিনিসগুলো চেক করে নিবা, কারণ টিচাররা অনেক সময় বলতে পারে না ঠিক মতো। তো জিনিসগুলো চেক করে নিলে তোমার কনফিউশন থাকবে না। যেরকম আমাদের বেলায় হয়েছিল যে অনেকে ভাবছে মাইনাস মার্কিং আছে, এই জন্য বেশি দাগায় নাই, বা যেগুলো একটু 50-50 চান্স ছিল সেগুলো নাই নাই। তো এইগুলো যেন না হয়, এখন তো রিটেন এই ঝামেলাগুলো নাই। বাট যদি এমসিকিউ দিয়ে দেয়, এই জিনিসগুলো হচ্ছে একটু মাথায় রাখতে হবে। ধন্যবাদ মাফিকে। আমরা এখন চলে যাচ্ছি চতুর্থ কোশ্চেনে। তো 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে কোন গ্রুপ থেকে, মানে কোন গ্রুপ থেকে কোন গ্রুপে যাওয়া যাবে, মানে আমি যদি একটা গ্রুপ থেকে অন্য গ্রুপে যাই, যেমন আমি যদি সায়েন্স থেকে আর্টসে যাই বা কমার্সে যাই, এরকম যদি হয়, এটা একটা। তো এর সাথে আরেকটা কোশ্চেন অ্যাড করবো, সেটা হচ্ছে যে আহ মানে হচ্ছে যে আমি যদি মানে যেটা বললাম আর কি, যে যদি কোনো গ্রুপে যাই এই ক্ষেত্রে আসলে মানে প্রবলেমটা কি হয়। এবং আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে কেউ যদি, মানে যেটা হাইলাইট করার মতো, সেটা হচ্ছে কেউ যদি আপনার হচ্ছে কেউ যদি মানে সাপোজ বাংলা গ্রুপে এসএসসি দিছে, এসএসসি বাংলা গ্রুপে ছিল বা বাংলা ভার্সনে ছিল, এখন সে চাচ্ছে যে কলেজে ইংলিশ মিডিয়ামে পড়বে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? এই কোশ্চেনের অ্যান্সার দেবে আমাদের ফার্সি। আসসালামু আলাইকুম। আহ, আমি এরম যে কোশ্চেনটা করলো যে আহ, যদি কেউ ধরো বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা অথবা মানবিক বিভাগে পরিবর্তন করতে চায়, তাহলে তার রিকোয়ারমেন্টস কি এবং প্রসেসটা কিভাবে হবে। তো সেক্ষেত্রে যদি আমি বলি, আহ বিজ্ঞান বিভাগ থেকে মানবিক এবং ব্যবসায় শিক্ষা দুইটা বিভাগেই তুমি মানে বাচ্চারা পরিবর্তন করতে পারবে। এবং এই ক্ষেত্রে রিকোয়ারমেন্টস গুলো হচ্ছে, বিজ্ঞান থেকে মানবিকে গেলে হচ্ছে 4.5 লাগে, সরি 3.5 লাগে, এবং ব্যবসায় শিক্ষা থেকেও মানবিকে যদি যায় তাহলে 3.5 লাগে। আর যদি বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষাতে যায় তাহলে 4.50 লাগবে। এবং যখন পরীক্ষাটা হবে, তখন যে যে গ্রুপে ছিল, যেমন বিজ্ঞান বিভাগে একটা স্টুডেন্ট থাকলে তার বিজ্ঞান বিভাগে পরীক্ষাটা হবে। এবং যতদূর ধরা যায় যে এই ক্ষেত্রে কোশ্চেনের যে মানটা সেটা একটু শিথিল করা হয়, যাতে হচ্ছে যে তাদের মানে প্রবলেমটা একটু কম হয়, যেহেতু তারা বিভাগ অলরেডি পরিবর্তন করতে চাচ্ছে। আর
যদি ব্যবসায় শিক্ষা থেকে মানবিকে দিতে হয় তাহলে ওই যে ব্যবসায় শিক্ষার উপরে পরীক্ষাটা হবে। আর যদি বাংলা থেকে ইংলিশের কথা বলা হয় তাহলে বাংলা ভার্সনে পড়া কোনো স্টুডেন্ট ইংলিশ ভার্সনে অ্যাপ্লাই করতে পারবে না, এটা বলা হচ্ছে। তবে ইংলিশ ভার্সনের অ্যাডমিশনের পরে চাইলে বাংলা শিফট করার একটা সুযোগ থাকে। তো আমরা এখন 5 নম্বর কোশ্চেনে চলে যাব। 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে কোচিং কি করতেই হবে, এবং আরেকটা কোশ্চেন অ্যাড করব, কি কি বই ফলো করতে হবে। তো এই কোশ্চেনের অ্যান্সার দিবে আমাদের আবির। কোচিং করতে হবে কিনা এই কোশ্চেনটা আসলে আমি আমার জুনিয়রদের থেকে সবচেয়ে বেশি শুনি। তো আমি শুরুতেই কোনো ডেফিনিট অ্যান্সার দিব না, আমি একদম লাস্টে শুরুতে হচ্ছে তোমাদেরকে সিচুয়েশনটা বলি, দেন লাস্টে অ্যান্সারটা দিব, তোমরা ওটার সাথে নিজেদের জাজমেন্টটাও এড করে নিতে পারো। তো কোচিং করলে কি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কি কি? অ্যাডভান্টেজ আমার কাছে তিনটা আছে। প্রথমত হচ্ছে তুমি প্রচুর মডেল টেস্ট দিতে পারবা। সেকেন্ডলি হচ্ছে তোমার ডাউট সলভ করতে পারবা, কারণ অনেকেই দেখা যায় যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে প্রচুর ঘাটতি থাকে বেসিকে, তো এই ডাউট গুলো সলভ করার দরকার পড়ে। কারণ হচ্ছে যে কোনো অ্যাডমিশন টেস্ট অবভিয়াসলি তোমার বেসিক থেকে কোশ্চেন পড়ে। এবং থার্ডলি হচ্ছে কম্পিটিশনটা করা, ফিল করা। যে কোনো অ্যাডমিশন টেস্টে গেলে তুমি এমন ধরনের কম্পিটিশন পড়বা যেটা তুমি আগে কখনো ফেস করোনি, এবং এটার কারণে অনেকে আসলে নার্ভাস হয়ে যায়। এই জিনিসগুলো পরীক্ষা হলে খুব বেশি ইফেক্ট ফেলে। তো যদি তুমি কোচিং করো তুমি অ্যাকচুয়ালি প্রচুর মডেল টেস্ট দিতে পারবা এবং কম্পিটিশনটা ফেস করবা, তোমার র্যাঙ্ক যেগুলো আসবে সেগুলো দেখে বা আশেপাশের মানুষজনদেরকে দেখে, আর ডাউট গুলা সলভ হবে। তো এইগুলা ছাড়া একটা বড় ধরনের ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে এনডিসি এক্সামের যে কোচিং গুলা সেগুলা খুব স্বল্পস্থায়ী, 15-16 দিন বা সর্বোচ্চ 1 মাসে হয়ে থাকে সাধারণত। তো এইটার জন্য কোচিং সেন্টার গুলা যে পরিমাণ টাকা নেয়, 7,000 বা 8,000, এটা আমার কাছে অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে ইনজাস্টিস টাইপের লাগে। তো এই জিনিসটা অনেকেই মাথায় রাখতে পারো যে তোমাদের কস্টটা কিরকম পড়ে যাচ্ছে, তুমি যে পরিমাণ আউটপুটটা পাচ্ছ কিন্তু তুমি যে পরিমাণ টাকা দিচ্ছ সেই পরিমাণ আউটপুটটা পাচ্ছ কিনা, এটা একটু বিবেচনা করে দেখো। বাট আলটিমেটলি আমার কাছে মনে হয় যেহেতু তোমাদের পরীক্ষার হলে, এখানে হচ্ছে আমি আমার সেকেন্ড কোশ্চেনটা অ্যান্সার দিয়ে দিচ্ছি। পরীক্ষার হলে কোশ্চেন পাওয়ার পর তুমি দেখবা সবগুলা কোশ্চেন আসছে তোমার বোর্ড বই থেকে, এই বাইরে থেকে সাধারণত কিছু আসে না, এবং আসে শুধুমাত্র বেসিক রিলেটেড কোশ্চেন। সো তোমার যদি বেসিকটা পারফেক্টলি ক্লিয়ার থাকে এবং ফ্রিতে মডেল টেস্ট দেওয়ার এনাফ অপশন তোমার হাতে থাকে, দেন আই উইল সাজেস্ট ইউ ডোন্ট গো ফর এন কোচিং সেন্টার। বাট তোমার কাছে যদি মনে হয় তোমার কিছু বেসিকের ঘাটতি আছে, কিছু ডাউট সলভ করা লাগবে, কোচিং সেন্টারে যাও, মডেল টেস্ট দাও, ওটা হচ্ছে পারফেক্ট প্রিপারেশন হবে। আর কোশ্চেন অবভিয়াসলি বোর্ড বই বাইরে থেকে কিছু আসবে না, জাস্ট টপিক গুলো ভালো মতো আয়ত্তে থাকলে এবং যথেষ্ট প্র্যাকটিস থাকলে ইনশাল্লাহ চান্স হবে। তো এটাই হচ্ছে আমার অ্যান্সারটা, এরা মুভ করতে পারি স্টেজে। হ্যাঁ, থ্যাঙ্কস আবিরকে। তো আমরা এখন 6 কোশ্চেনে চলে যাব। তো ষষ্ঠ কোশ্চেনটা হচ্ছে বিগত অ্যাডমিশন প্রশ্নগুলো কই পাওয়া যাবে? এনডিসি তে এসএসসি মার্কস কি ইফেক্ট করে? এবং আরেকটা কোশ্চেন অ্যাড করবো, অনেক শোনা যায় যে যাদের মার্কস বেশি এবং গোল্ডেন তারাই চান্স পায়, এরকম একটা রুমর শোনা যায়, যে এরকম মানে একটা শোনা যায়। তো এই কোশ্চেনের অ্যান্সার এর জন্য আমরা চলে যাবো হচ্ছে সাফির কাছে। সাফি। আচ্ছা, প্রথমে আসি যে অনেকের একটা কমন প্রশ্ন যে ঢাকা নভোদয় কলেজে ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো কোথায় পাওয়া যায়। আচ্ছা, এখানে যে বিষয়টা হচ্ছে যে নভোদয় কলেজে যখন ভর্তি পরীক্ষা হয়, হ্যাঁ, তো ভর্তি পরীক্ষার সময় শেষ হওয়ার সাথে সাথে মানে যে স্যার বা ম্যাডামরা গার্ডে থাকবে সে কিন্তু প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র দুইটাই কিন্তু নিয়ে নিবে। তো যে কারণে হচ্ছে যে মানে কোনো একটা স্টুডেন্ট কিন্তু তোর প্রশ্ন নিয়ে বের হতে পারে না, যার কারণে নভোদয় কলেজের মানে ভর্তি পরীক্ষার যে প্রশ্নটা এটা বাইরে পাওয়াটা মানে বাইরে পাওয়া যায় না। তো এই জন্য ওরা সর্বোচ্চ যেটা করতে পারে যে বিগত 4-5 বছরের প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে একটা আইডিয়া থাকে। তো ওই বিগত 4-5 বছরের প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে যখন একটা আইডিয়া থাকবে তো ওদের এটা পরীক্ষা হলে একটা প্লাস পয়েন্ট থাকবে। তো এনডিসির আরেকটা হচ্ছে যে এনডিসির প্রত্যেক বছর মানে প্রশ্নের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়। তো মানে কখনো মানে পরপর 2 বছর কিন্তু প্রশ্নের প্যাটার্ন কখনো মানে সেম হয় না। তো এই জন্য বিগত 4-5 বছরের প্রশ্নের প্যাটার্ন নিয়ে যখন ওরা একটু ঘাটাঘাটি করবে, যে সিনিয়র ভাইদের সাথে যখন কথা বলবে, তো ওইখান থেকে জানতে পারে ওরা বিগত বছরের প্রশ্নের প্যাটার্ন গুলো। তো ওইখান থেকে জানার পরে তো ওরা যে কোনো প্যাটার্নের প্রশ্ন হোক না কেন পরীক্ষা হলে ওইটা একটা ফেস করার মেন্টালিটি থাকবে। হ্যাঁ, তো ওইটা হচ্ছে একটা মেন্টালি একটা ফিট থাকতে পারে পরীক্ষা হলে। তো এই হচ্ছে বিষয়। আর এখন বিগত বছরের প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে কিভাবে জানবে? সিনিয়র ভাইয়ার আছে ফেসবুকে হচ্ছে একাধিক এনডিসি অ্যাডমিশনের গ্রুপ আছে, ওইখানে ওরা পোস্ট করতে পারে। ওইখানে সিনিয়র অনেক ভাইয়ার আছে, এনডিসির সব ভাইয়ারা কিন্তু অনেক হেল্পফুল। তো ওইখান থেকে ওনাদের সাথে যোগাযোগ করে হচ্ছে প্রশ্নের প্যাটার্ন গুলো সম্পর্কে জানতে পারবে। তো আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে এসএসসি পরীক্ষার মার্কস কি কোনো ইফেক্ট মানে ফেলায় কিনা নভোদয় কলেজে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য? এটা হচ্ছে যে মানে এসএসসি পরীক্ষার মার্কসের কোনো ইফেক্ট নাই, আসলে টোটাল মার্কসের এক কথায় কোনো ইফেক্ট নাই। সর্বোচ্চ হচ্ছে ওভারঅল যদি ওর জিপিএ 5 থাকে, তোমার যদি ওভারঅল জিপিএ 5 থাকে তাহলে হচ্ছে তুমি নভোদয় কলেজে ভর্তি পরীক্ষা দিতে পারবা। হ্যাঁ, আর হচ্ছে যে কোনো একটা সাবজেক্টে এমন হতে পারে যে প্রত্যেক গোল্ডেন প্লাস লাগবে, কিন্তু গোল্ডেন জিপিএ 5 কোনো দরকার নেই, ওভারঅল যদি প্লাস থাকে। হ্যাঁ, আর হচ্ছে যে কোনো একটা সাবজেক্টে যদি তোমার ধরো যে এ গ্রেড আছে বা বি আছে, এ মাইনাস আছে, কিন্তু ওভারঅল যদি জিপিএ 5 থাকে তাহলে কিন্তু তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। ওটা নিয়ে কোনো কারা করার কিছু নাই। আর হচ্ছে যে তোমার টোটাল মার্কস দেখা গেছে যে অনেকের বিগত বছরে দেখা গেছে খুব বেশি মাত্রা 1300-র মধ্যে ধরো যে 1270 নভোদয় কলেজে চান্স পায়, এরকম অনেক আছে। আবার অনেকে আছে যে 1150 বা 1140 এরকম কিন্তু অনেকে চান্স পায়। ধরো আমার নিজেরই হচ্ছে 1143 মার্ক ছিল। তো এরকম অনেকে আছে যে বেশি মার্ক চান্স পায় না, আবার অনেকে আছে কম মার্ক চান্স হয়ে যেতে। তো এই জন্য হচ্ছে প্রিপারেশনটা হচ্ছে নিজের উপরে ডিপেন্ড করে, ওই মার্কস নিয়ে কোনো টাকা পাওয়ার কোনো কারণ নেই।
তো এই হচ্ছে সবার জন্য শুভকামনা থাকলো, এই হচ্ছে আমার পক্ষ থেকে। আমরা এখন সপ্তম কোশ্চেনে চলে যাবো। তো সপ্তম কোশ্চেনটা হচ্ছে অ্যাডমিশনে কি ক্যালকুলেটর ইউজ করা যাবে, এবং যদি ইউজ করা যায় তাহলে কি মানে ওদের কি স্পেসিফিক কোনো মডেল আছে কিনা, এটা একটা কথা। তো তার সাথে অ্যাড করবো যে প্রশ্নে কি রাব করা যাবে কিনা এবং রাব করার জন্য কি এক্সট্রা কোনো পেজ দেওয়া হবে কিনা। তো এই কোশ্চেনের অ্যান্সার আমরা চলে যাবো আবিদের কাছে। আবিদ। আচ্ছা, মানে তোমাদের সবারই তো একটা কমন কোশ্চেন হচ্ছে অ্যাডমিশন আমরা মানে ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে পারবো কি? এটা আনসার হলো যে আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো। আর কিন্তু আমার একটা সত্য হচ্ছে, আমার ক্যালকুলেটর অবশ্যই নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর হতে হবে। আর এখন প্রোগ্রামেবল ক্যালকুলেটর কোনগুলো, আমরা যদি গুগলে চার্জ দিই নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর লিস্ট আমরা পেয়ে যাবো। উদাহরণ দিলে বলতে পারি আমার XMS অথবা X2S অথবা 991 MSES বা 991X, এগুলো সবগুলো হচ্ছে আমার নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর। আমরা কিন্তু এগুলো সবগুলো ইউজ করতে পারবো, মানে আমাদের খেয়াল রাখতে হচ্ছে শুধু প্রোগ্রামেবল ক্যালকুলেটর গুলো আমরা ইউজ করতে পারবো না। তারপর আরেকটি কোশ্চেন ছিল হচ্ছে আমরা রাফ করতে করবো, আর মানে রাফের জন্য কি আমাদের কোনো এক্সট্রা কাগজ দেওয়া হবে পরীক্ষায়? এটার আনসার হলো যে না, আমাদের কোনো এক্সট্রা কাগজ দেওয়া হবে না। আমাদের হচ্ছে কোশ্চেনের পাশেই যে ছোট জায়গা থাকে ওখানে আমরা রাফ করার চেষ্টা করবো। এক্ষেত্রে আমার সাথে সামনে একটা পেন্সিলের একটা রাবার নিয়ে যাবো। আমরা যদি মানে মুছে আবার গ্রাফ করতে পারি চাই তাহলে করতে পারবো, যদি বড় ম্যাচ হয় তাহলেও মানে পেন্সিল দিয়ে মুছে আবার করতে পারবো গ্রাফ, দেখতে সুবিধা হয় আর কি। তাহলে শুভকামনা রইলো সবার জন্য ভর্তি পরীক্ষার জন্য। হ্যাঁ, থ্যাংকস আবিদকে। তো আমরা এখন অষ্টম কোশ্চেনে চলে যাবো। অষ্টম কোশ্চেনটা হচ্ছে যে প্রশ্ন কি খুব বেশি হার্ড হয়, এবং তার সাথে একটু অ্যাড করবো সিলেবাসের বাইরে কি কোনো কোশ্চেন আসে কিনা, এবং সাইলেন্ট এক্সপেল হওয়ার কোনো চান্স আছে কিনা। তো এই কোশ্চেনের অ্যান্সার আমরা চলে যাবো বৃন্তের কাছে। বৃন্ত। ওকে, তো কোয়েশ্চেন ওরকম ইজিও করে না আবার ওরকম হার্ডও করে না। কোয়েশ্চেন হচ্ছে মিডিয়াম রেঞ্জের, বাট কোয়েশ্চেনের মধ্যে অনেক মানে কোয়েশ্চেন গুলো ট্রিকি করে, কারণ কোয়েশ্চেনের ভিতরে অনেকগুলো ট্র্যাপ থাকে। যেমন আমাদের সময় যখন এমসিকিউ ছিল তখন অনেকগুলো কোয়েশ্চেন মানে পিছিয়ে লেখা ছিল যে নিচের কোনটি সঠিক নয়। তো অনেকে যদি কেয়ারফুলি কোয়েশ্চেনটা না পড়ে থাকে তখন ওই জায়গাটা ভুল জায়গায় আসতে পারে। সো এই কোয়েশ্চেনের ট্র্যাপ গুলো বুঝতে হবে এবং ওই ট্র্যাপ অনুযায়ী ভালো মতো অ্যান্সার করতে হবে। আর পরে যে বই থেকে কোয়েশ্চেন হয় কিনা, সো মোটামুটি 80% কোয়েশ্চেনে বইয়ের ভিতর থেকে হয়। আর এছাড়াও যে জেনারেল নলেজ থেকে যে কোয়েশ্চেন গুলো হয় সেটা তো এমনি মোটামুটি, যেমন প্রতিনিয়ত যেগুলো ঘটতেছে, পদ্মা সেতু কখন উদ্বোধন হয়েছে, মেট্রো রেল কখন থেকে চালু হচ্ছে, ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছিল, কখন হয়েছিল, এই টাইপের কোয়েশ্চেন থেকে চলে আসে। আর এছাড়া অনেক সময় যেমন আমাদের পরে কতগুলো অনুচ্ছেদ দিছিল, ডাক বাংলা থেকে দিছিল একবার। তো এই জিনিসগুলো একটু বইয়ের বাইরে থেকে দিতে মানে দেয়, বাট মোটামুটি 80% কোয়েশ্চেন বইয়ের ভিতর থেকে দিয়ে দিবে এবং ওইটা অ্যান্সার করতে পারলেই চান্স হয়ে যায়। আর সাইলেন্ট এক্সপেল থাকবে কিনা এটার জন্য, যেহেতু এটা অ্যাডমিশন একটা, তো এখানে সাইলেন্ট এক্সপেল থাকার চান্স বেশি। তো এটাই প্রেফার করবো যে ওখানে মানে কারো তো দেখা দেখি করার কোনো সুযোগ নেই, কেউ কাউকে দেখাবেও না। তো ওইভাবে ভেবে চিন্তে ওখানে নিজে করতে হবে, কারো দেখানো নিয়ে মানে বসে থাকা যাবে না। নিজের যেটা পাই সেটা অ্যান্সার করবো। থ্যাংকস বৃন্তকে। তো আমরা এখন নবম কোশ্চেনে চলে যাবো। নবম কোশ্চেনটা হচ্ছে যে কিভাবে পড়া উচিত, সারাদিনে কি পড়তে হবে এরকম একটা শোনা যায় যে সারাদিনে পড়তে হবে, নটরডেমে পড়ার জন্য সারাদিনে পড়তে হবে। আরেকটা হচ্ছে যে ইন্টারের পড়াও কি আমরা নটরডেমে মানে ভর্তি হওয়ার জন্য ইন্টারের পড়াও কি পড়বো কিনা। ঠিক আছে, তো এটা আমি চলে যাবো লিসানের কাছে। লিসান। তো আমি যদি অ্যান্সারটা এক কথায় বলি যে এনডিসির জন্য কিভাবে প্রিপারেশন নিব, আমি বলবো যে স্পেসিফিক কোনো প্রিপারেশনের মেথড নাই আসলে, কারণ প্রতি বছরে যেহেতু কোশ্চেনের প্যাটার্নও চেঞ্জ হইতেছে এন্ড মানে কোশ্চেন প্রেডিক্ট করার কোনো অপশন নাই। তো স্পেসিফিক আমি এভাবে তোমাদের বলে দিতে পারবো না যে তুমি এভাবে প্রিপারেশন নাও, বাট তোমার বেসিক অবশ্যই ভালো থাকতে হবে। একাডেমিকে তোমার যদি মানে বেসিকে ঘাটতি থাকে, তুমি ওই মোমেন্টটাতে অ্যাডমিশনের জন্য যে টাইমটা পাচ্ছ ওই টাইমটাতে তুমি তোমার বেসিক ডেভেলপে টাইম দিতে পারো। প্র্যাকটিস অবশ্যই প্রচুর করতে হবে। আর এক্সামের ব্যাপারটাও আমি অ্যাড করি আবিরের সাথে। আবির যেটা বললো, বাংলাদেশে হচ্ছে মানে এই অ্যাডমিশন কোচিংটাকে নিয়ে মানে যথেষ্ট হাইপ তোলা হয়ে গেছে অলরেডি, এন্ড অনেক বেশি টাকা পয়সা লাগে একটা কোচিং এ ভর্তি হইতে। তো রিসেন্টলি সম্ভবত আমি প্ল্যাটফর্মের নামও নিয়ে নিচ্ছি, এসিএস এ সম্ভবত ফ্রিতে কোর্সটা দিতেছে, এন্ড ওরা যথেষ্ট মডেল টেস্ট দেয়। আমরা নিজেরাও ওখানে ছিলাম সত্যি বলতে। তো তোমরা ওখানে ফ্রি মডেল টেস্ট গুলো দিতে পারো, এন্ড তোমার প্র্যাকটিসের জন্য ওটাই ইনাফ হবে আই থিঙ্ক। আর বেসিকের দিকে ফোকাস করতে পারো আর কি। আর পাশাপাশি ইন্টারের পড়ার জন্য আহ, আমি বলবো যে তোমরা বেসিক কিছু চ্যাপ্টার পড়ে রাখতে পারো। হয়তো তোমার হয়তো ইন্টারমিডিয়েটে কলেজে আসলে এটা তোমাকে হয়তো কিছুটা হলেও হেল্প করবে। যেমন ম্যাথের ক্ষেত্রে ম্যাট্রিক্স নির্ণায়ক, ত্রিকোণমিতি, এগুলো খুবই সহজ চ্যাপ্টারই বলা যায়, অল্প কয়েকদিনে শেষ করে ফেলা যায়। আর ফিজিক্সের ক্ষেত্রে তুমি ইয়ার করতে পারো, ভেক্টরটা শেষ করে রাখতে পারো, ইত্যাদি আর কি। আর সারাদিন পড়বো কিনা, আহ, এক কথায় বলবো না, একদমই না। তুমি যদি দিনে 2 ঘন্টা বা 3 ঘন্টা ফোকাস দিয়ে পড়তে পারো, আর বাকি সময় তুমি চিল করো, সমস্যা নেই। কারণ এই সময়টা অন্যান্য ফ্রেন্ডরা দেখা গেছে অনেক বেশি দেখা গেছে ঘোরাঘুরিতে টাইম দেয় বা একটু চিল করাতে টাইম দেয়, তুমি দাও, সমস্যা নেই। তোমার যদি বেসিক সমস্যা না থাকে তাহলে যতটুকু সময় তোমার মনে হয় যে ইফেক্টিভলি তুমি পড়তে পারবে ততটুকুই পড়ো, আর বাকি সময় ইচ্ছা মতো ওয়েস্ট করতে পারো আর কি, এটাই। থ্যাংক ইউ লিসানকে। তো আমরা এখন চলে যাবো দশম কোশ্চেন। দশম কোশ্চেন হচ্ছে যে জেনারেল নলেজ কি আসে, এবং যদি আসে তার জন্য কি আলাদা কোনো বই পড়া উচিত কিনা, এবং তার সাথে অ্যাড করবো
নেগেটিভ মার্কিং হয় কিনা, মানে আমাদের যে অ্যাডমিশনে যদি কোনো নেগেটিভ মার্কিং থাকে, আমি সাপোজ যদি আমি একটা কোশ্চেন দাগাই এবং ওটা যদি ভুল হয়ে যায়, তো ওইটা দাগানোর কারণে যদি কোনো নেগেটিভ মার্কিং থাকে, তো এই কোশ্চেনের অ্যান্সার আমরা চলে যাবো হচ্ছে অর্ণবের কাছে। অর্ণব। ধন্যবাদ ইরা। তো জিকে বিষয়টা হচ্ছে একটা সাব সাবজেক্ট। তো জিকে সাধারণত বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য থাকে না, থাকে হচ্ছে মানবিক বিভাগ এবং ব্যবসা শিক্ষা বিভাগের ক্ষেত্রে। তো অনেকেই দেখা যায় যে জিকে জিনিসটারে আসলে স্কিপ করে যেতে চায়, যে সাব সাবজেক্ট করবো না। বাট অ্যাজ এটা একটা অ্যাডমিশন টেস্ট, তো অনেক হাঁটাহাঁটি লড়াই হবে এবং যে দেখা যাবে যে 1-2 মার্কও বেশি পাচ্ছে সেই কিন্তু আসলে চান্স পেয়ে যেতে পারে। তো আমার মনে হয় যে এই বিষয়টারও গুরুত্ব দেওয়া খুবই জরুরি জিকে। তো অনেকেই প্রশ্ন করে যে জিকের জন্য কিভাবে পড়বো, কি নতুন বই কিনবো নাকি অন্য কোথা থেকে পড়তে পারি। ওই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারি, নিউজ পেপার পড়তে পারি, সমসাময়িক বিষয়গুলো জানতে পারি। খুব একটা আহামরি কোশ্চেন আসবে এমনও না, তবে জানা থাকা ভালো। এটা আমাদের নিজেদের স্কিল ডেভেলপমেন্ট বা নলেজ যেমন বৃদ্ধি করবে, অ্যাডমিশন টেস্টও আমাদের কাজে লাগবে। তো এটা নিয়ে প্যারা না খায় আসলে সমসাময়িক বিষয়গুলো আমরা পড়ি, তাহলে আশা করি আমরা পারবো। এবং যেটা ইরা বললো যে নেগেটিভ মার্কিং থাকে কিনা, নেগেটিভ মার্কিং আসলে আছে কি নাই সেটা কোশ্চেনে লেখা থাকবে। যে নেগেটিভ মার্কিং থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা আসলে আমাদের কোশ্চেন থেকে প্রেডিক্ট করতে হবে। তবে আমি সাজেস্ট করি সব স্টুডেন্টদেরই নেগেটিভ মার্কিং আছে এই ধারণাটা নিয়ে পরীক্ষার হলে যাওয়ার। কারণ সবাই এসএসসি পরীক্ষা দিচ্ছি, নেগেটিভ মার্কিং এর ওরকম কোনো আমরা ঝামেলা পাই নাই বা ফেসও করি নাই। যদি আমরা এই জিনিসটা একটু জেনে যাই যে নেগেটিভ মার্কিং আছে, ধরে নিয়ে করে যাই, প্র্যাকটিস করে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে নেগেটিভ মার্কিং সমস্যাটা আর সাধারণত হয়তো থাকবে না। ওদের কোশ্চেনে লেখা থাকবে, কোশ্চেনটা ভালো মতো করা লাগবে, ইনস্ট্রাকশন গুলো দেখা লাগবে। আর টিচাররাও মনে হয়তো বলবে না যে আছে কি নাই। তো আমি সাজেস্ট করি যদি নেগেটিভ মার্কিং না থাকে বা লেখা না থাকে, তোমরা সবগুলো কোশ্চেনই টাচ করবো এবং কোশ্চেন সবগুলো টাচ করলে আশা করি তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। এটাই। আচ্ছা, তো আমরা এখন চলে যাবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে সেফ জোন কত মার্কস, এবং এক্সট্রা কোনো মানে কো কারিকুলার অ্যাক্টিভিটিস কি আলাদাভাবে কোনো ইফেক্ট করে কিনা অ্যাডমিশনের ক্ষেত্রে। তো এই কোশ্চেনের অ্যান্সার দেবে আমাদের দিসান। তো দিসান। সেফ জোন বলতে আসলে এটা ডিপেন্ড করে যে প্রশ্ন কেমন হচ্ছে, নেগেটিভ মার্কিং আছে কিনা বা সবকিছু মিলে ডিপেন্ড করে। তো যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জানি যে নেগেটিভ মার্কিং তেমন থাকে না, এন্ড আমরা ধরে নিতে পারি যে হচ্ছে ধরলাম যে 50-এর মধ্যে এক্সাম আর কি, আমি ধরে নিলাম একটা যে 50-এর মধ্যে এক্সাম। তো দেখা যায় যে সেফ জোন বলতে এক্সাম কেমন হইতেছে, প্রশ্ন কেমন হইতেছে ওইটাও ডিপেন্ড করে। বাট বলা যায় যদি আমি 50-এর মধ্যে যদি আমি 45+ পাই, তাহলে ধরা যায় যে ঠিক আছে, আমি মোটামুটি একটা ভালো একটা পজিশনে আছে, যে মোটামুটি একটা সেফ জোনের মধ্যেই আছে। বাট আসলে এক্স্যাক্টলি ভাবে বলা যায় না যে এত পেলেই আমার চান্স হয়ে গেছে। এরকম হয়েছে যে দেখা যায় যে মানে আমাদের সময় যেমনটা হয়েছিল, আমরা তো 50 মার্ক এক্সাম দিছি, 50 মার্ক বলতে 50টা এমসিকিউ ছিল আমাদের সময়। তো তখন আমরা তো এক্সাম দিছি হচ্ছে এরকম অনেকে বলতেছে যে 40 হইতে পারে যে সেফ জোন আর কি। তো আলটিমেটলি আমি বলবো যে যত ভালো করা যায় আর কি, এটাই তো। এন্ড যদি 50-এর মধ্যে ধরি ধরি তাহলে 45 ধরা যায় সেফ মার্ক, বা আর একটু কম হইতে পারে আর কি। এতটুকু টার্গেট রাখা বেটার আর কি, সবকিছু মিলে এতটুকু টার্গেট রাখাটাই বেটার। কারণ আমি যদি খুব বেশি কম ধরি, দেখা যায় যে আমার ওই রকম টার্গেটে থাকলো, আমি এতটুকু ধরে অনেক বেশি এনশিওর হয়ে গেলাম, ওভার কনফিডেন্স হয়ে গেল। তো এই জিনিসটা খুবই খারাপ আর কি। তো আমি বলবো যে ওইটা ডিপেন্ড করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। বাট 50 যদি আমি ধরি তাহলে 45 মোটামুটি সেফ ধরা যায়, সেফ জোন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস ইম্পর্টেন্ট কিনা। কো কারিকুলার অ্যাক্টিভিটিস আসলে প্রথমে রিটেনের এমসিকিউর ক্ষেত্রে বা হচ্ছে ফার্স্ট এক্সামের ক্ষেত্রে মানে তেমন একটা লাগে না। তো কিন্তু আমরা যখন ভাইভাতে যাব তখন হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস অনেক সময় আমাদের টিচাররা জিজ্ঞেস করে, ওইটা যদি পরের বিষয়। তো প্রথমে হচ্ছে এমসিকিউ বা রিটেন যেটাই হোক, ওইটাতে কো কারিকুলার অ্যাক্টিভিটিস তেমন লাগে না। কিন্তু যখন আমরা ফর্ম ফিল আপ করবো তখন আমাদের একটা অপশন থাকে যে আমরা আসলে কোনো কো কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত আছি কিনা। তো যদি এরকম থাকা যায় তখন এটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট, খুবই ভালো একটা প্লাস পয়েন্ট। তো বাট আমার এক্সামের সময় এটা সরাসরি লাগতেছে না যে আমাকে তখনই কোনো কাগজপত্র দিতে হচ্ছে, এরকম প্রথম এক্সামে আসলে তেমন কোনো লাগতেছে না। তো আপাতত প্রথমটা বললাম আর কি, এই। তো আমরা এখন সবার একদম লাস্টে চলে এসেছি, এখন একদম লাস্ট কোশ্চেনটা। 12 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে খরচ কেমন হয় কলেজে। তোমরা যদি কলেজে টিকে যাও, তো আশা করি সবাই তোমরা যারা এই ভিডিওগুলো দেখবা, আশা করি সবাই, আমার বিশ্বাস দীর্ঘ অনেক বিশ্বাস যে তোমরা টিকে যাবে। তো টিকে যাওয়ার পরে খরচটা কেমন হয়, এবং ধর্মীয় বিষয়সমূহে কোনো হস্তক্ষেপ হয় কিনা, এবং ফাদাররা কেমন হন, তাদের যে বিহেভিয়ার কেমন হয়। তো এই বিষয় নিয়ে কথা বলবে শিহাব। আমাকে ধন্যবাদ আমাকে এই বিষয় নিয়ে কিছু বলার জন্য। তো প্রথমে আসি খরচের বিষয়টাতে। আমরা এনডিসি তে ভর্তি পরীক্ষার পর ফার্স্টেই ওরা মনে করো ভর্তি মানে ভাইবার পরেই একেবারে ওরা মনে করেন অ্যারাউন্ড 19,000 টাকার মতো ওরা নিবে, যেখানে আপনার 6 মাসের টিউশন ফি ইনক্লুডেড থাকবে, বাকিগুলো থাকবে আপনার ব্যাগ, তারপর আনুষঙ্গিক বিভিন্ন মানে তারপর ড্রেসের কাপড়, এগুলো ওরা দিবে। মানে ড্রেস ওরা দিবে না, কাপড় নিজেকে বানিয়ে নিতে লাগবে ড্রেসটা, সেটা সমস্যা নাই। এটা মূলত আমি বললাম যে ফার্স্টেই যে একটা বড় অঙ্কের টাকা নেই সেটা হচ্ছে 19,000 টাকা। এরপর থেকে এনডিসি মোটামুটি হয়তো 6 মাস পর পর বা 3 মাস পর পর ওদের টিউশন ফি নিয়ে থাকে। ওদের টিউশন ফি মোটামুটি মাসে 1400 থেকে 1500 টাকা, যেখানে ওরা 1200 টিউশন ফি নেয় আর 300 থেকে 400 টাকা মনে হয় ল্যাবের জন্য ওরা টাকা নেয়। তো
তো এখন মনে প্রশ্নই আসতে পারে যে এনডিসি এর মতো একটা কলেজ, যেটা বাংলাদেশের নামকরা কলেজ, তো মাসে 1500 টাকা, তো এটা অনেকের কাছে অ্যাফোর্ডেবল নাও হইতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে 1500 টাকায় যে সেবা পাবা তোমরা, এটা হয়তো বাংলাদেশের কোথাও পাওয়া যায় না। ইভেন পাবলিক ইউনিভার্সিটিতে তোমরা এরকম সেবা পাবা না এতটুকু রেঞ্জের মধ্যে। তারপর আবার প্রশ্ন করতে পারো যে ল্যাবের জন্য ভাই 300 টাকা কেন নিবো, ল্যাবে এমন কি হয়? সেটা ভাই বলতেছি, ল্যাবে ঢুকলে বুঝা হবে এনডিসি ল্যাব কি। সেটা ল্যাবে যতদিন না যাইতেছো তোমরা বুঝা পাবে না। এখানে চাইলেই তোমরা অনেক কিছু শিখতে পারবা, আবার চাইলেই অনেক কিছু ফাঁকি দিতে পারবা। তবে আমি সেটাকে রিকমেন্ড করি, কারণ ভবিষ্যৎ জীবনে এটা প্রচুর কাজে লাগবে। সো তারপর আরো খরচের বিষয় আছে। এখন হোস্টেলে আছি, যারা ঢাকার বাইরে থাকে এদের বেশিরভাগই ঠিকানা হয় আরামবাগ বা আশেপাশে, যে জসীমউদ্দিন রোড, এখানে বিভিন্ন হোস্টেল আছে, এই হোস্টেল গুলোতে ওরা থাকে। তো এই হোস্টেলের খরচ হিসেবে যদি বলি, আমরা যখন প্রথম প্রথম উঠি তখন অ্যারাউন্ড 8,000-এর মধ্যে আমাদের মনে করো হোস্টেল খরচ, খাওয়া খরচ এগুলো ঠিক হয়ে যেত। কিন্তু বর্তমানে একটু বাজার খরচ আমরা দেখছি, বাজার খরচ বাড়ার কারণে এটা বর্তমানে মনে করো 9,000-এর মতো লাগে মাসে। এটা আর কি আমি বলছি থাকা খাওয়ার হিসাব, হাইয়েস্টটা বলছি, কমও লাগতে পারে। আর এটা আসলে থাকার উপর ডিপেন্ড করে। কেউ কেউ মনে করো অনেক আলিশান ভাবে থাকে, ওদের অনেক খরচ হয়। কিন্তু তুমি যদি এভারেজ ভাবে একটা থাকতে চাও, আমি তোমাকে বলতে পারি যে 9,000-এর মধ্যেই তোমার সবকিছু হয়ে যাবে। কারণ এনডিসি তে প্রাইভেট খুব বেশি একটা লাগে না, কারণ বর্তমানে বাজারে অনলাইন কোর্স টোর্স এগুলো অনেক আছে। যদি হাতে কোনো কয়েকটা ক্লাসের সমস্যা হয় তবে তোমরা অনলাইন কোর্সের হেল্প নিতে পারো। কিন্তু আমার মনে হয় না এনডিসি তে খুব বেশি একটা সমস্যা হবে, কারণ এনডিসি এর ক্লাস অনেক হাই লেভেলের হয়ে থাকে আর টিচাররা যথেষ্ট আন্তরিক। এখন তারপর অনেকের প্রশ্ন আসতেই পারে যে আমার পক্ষে মাসে 8,000 থেকে 9,000 এত তো অ্যাফোর্ডেবল করা সম্ভব না আমার পক্ষে, আমার বাবা একজন রিক্সা চালক বা কৃষক। তোমাদের বলবো ভাই, হতাশ হওয়ার কিছু নাই। এনডিসি অ্যালামনাই অনেক বেশি স্ট্রং, এনডিসির অ্যালামনাই বিভিন্ন গ্রুপ আছে, এদের গ্রুপে পোস্ট দিলে তুমি যথেষ্ট সাহায্য পাবা। এবং আমি এটা দৃঢ় বিশ্বাসের সাথে কইতে পারি যে এনডিসির অ্যালামনাই অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় অ্যালামনাই চাইতে বেশি স্ট্রং। এবং তারপর তোমরা বলতে পারো যে ধর্মীয় বিষয়, ধর্মীয় বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন দেখা যায়। যেমন আমি কিছুদিন আগে একটি পোস্ট দেখলাম একটা গ্রুপে, তো মাদ্রাসার শিক্ষার্থীরা বলছিল যে আমরা কি এনডিসি তে পড়তে পারবো, আমাদের জন্য কি এনডিসি দরজা খোলা আছে? তা আমি বলবো ভাই ওয়েলকাম। এনডিসি তে ধর্ম নিয়ে তোমাকে কখনোই কিছু বলবে না, কারণ আমাকেই দেখতে পারো, আমার দাঁড়িয়ে আছে, আমি অনায়াসে পার হয়ে চলে আসছি, এখানে কিছুই বলে না। আল্লাহর রহমতে এনডিসি তে ধর্ম নিয়ে খুব বেশি একটা প্রবলেম হয় না, খুব বেশি বলবো না, কোনো প্রবলেমই হয় না। এখানে তুমি স্বাধীনভাবে নিজ ধর্ম পালন করতে পারো, কোনো সমস্যা নেই। তো লাস্ট যেটা আছে যে ফাদাররা কেরকম, তো প্রথমে বলি আমাদের যিনি অধ্যক্ষ কলেজের, ফাদার হেমন্ত বিশ্বচার্য, উনি খুব ভালো মনের মানুষ, খুব মিশুক মানুষ। তুমি চাইলেই ওনাকে মনে করো কলেজের বিভিন্ন অকেশনে চাইলে ছবি তুলতে পারবে, উনি কিছু মনে করবে না। তারপর ফাদার সুশান্তের কথায় যদি আসি, বাইরে থেকে সবাই উনারে জম ভাবে, কিন্তু বিষয়টা আসলে সেরকম না। উনি যা করে আমাদের ভালোর জন্যই করে। তো আমার মনে করেন অসুস্থতার সুবাদে বলো বা বিভিন্ন কাজের সুবাদে বলো, আমি ফাদারের রুমে অনেকবারই গেছি। তো যতবারই গেছি তার ব্যবহার আমাকে মুগ্ধ করছে, সত্যি কথা বলছি এটা, যে তার ব্যবহার আমাকে মুগ্ধ করছে। তিনি কখনোই কোনো খারাপ ব্যবহার করেন নাই আমার সাথে। তো এতটুকুই, আমি আমার কাছে যাচ্ছি। বাকি তোমাদের জন্য শুভকামনা। ধন্যবাদ শিহাবকে। আমরা মোটামুটি আমরা যে কোশ্চেন গুলো আমরা বলেছিলাম, যে মানে কমিটমেন্ট দিয়েছিলাম যে কোশ্চেন গুলো আমরা অ্যান্সার দেবো, সেই কোশ্চেন গুলো মোটামুটি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি আমরা সবাই। তো আশা করি এই কোশ্চেন গুলো পেয়ে তোমরা অনেক বেশি উপকৃত হবে, এবং তোমাদের যে অ্যাডমিশন সামনে, কলেজ অ্যাডমিশন, এবং অনেক বেশি হেল্প করবে এই কোশ্চেন গুলো এবং এই অ্যান্সার গুলো। তো আমার বিশ্বাস, দীর্ঘ আচ্ছা, বিশ্বাস, তোমরা যদি ইরাম, আমি একটা জিনিস অ্যাড করতে যাচ্ছিলাম। একটা জিনিস হচ্ছে আমরা সবাই অনেক ফেস করছি, যখন আমরা অ্যাপ্লাই করি তখন দেখা যায় যে অ্যাপ্লাইয়ের সময় একটা কমন সমস্যা হচ্ছে যে সার্ভার ডাউন থাকে বা আমরা ওয়েবসাইটে ঢুকতে পারি না। তো এই জিনিসটা বলবো যে প্রথমে হচ্ছে যে আমরা কি দিয়ে ইয়ে করবো, অ্যাপ্লাই করবো, নিজে অ্যাপ্লাই করবো না দোকান থেকে বা কোনো একটা ইয়ে থেকে করবো। তো প্রথম হচ্ছে নিজে করা যায়, কোনো একটা দোকানে গিয়ে করা যায়, বাট যেহেতু এটা খুবই সেন্সিটিভ বিষয়, তখন হচ্ছে নিজে একটু সময় নিয়ে করাটা বেটার আর কি। অবশ্যই সাথে সাথে কাউকে রাখাটা বেটার। তো মোবাইল থেকে করার চেয়ে আমার মনে হয় যে একটা পিসি বা ল্যাপটপ থেকে করা বেটার, বাট মোবাইলও করা যায়। আমি নিজে মোবাইলে করছি, মোবাইলে করা যায়, ডেস্কটপ ওপেন করে আর কি। বাট মাঝে মাঝে একটা সমস্যা দেখা যায় যে মোবাইল অনেক সময় হচ্ছে অনেক কিছু লোড হইতে একটু সময় লাগে, তো পিসিতে আবার অনেক সময় ফাস্ট হয় আর কি, বাট ওইটা ম্যাটার করে না। আরেকটা হচ্ছে যে মেইন প্রবলেম যেটা, যে এনডিসি সার্ভার মাঝে মাঝে দেখা যায় হঠাৎ করে এত লোড নিতে গেলে শুরুর দিকে যে সার্ভার ডাউন হয়ে যায় বা ঢুকতে একটু সময় লাগে আর কি। তো সেটা আমি বলবো যে একটু সময় নাও, দুই একদিন বা একদিন নাও, 2-3 দিন নাও, একটু শেষের দিকে করো, একটু রাতের দিকে করো, দেখবা যখন হচ্ছে সার্ভারটা ক্লিয়ার হয়েছে তখন ওইটা করাটা আমার মনে হয় বেটার আর কি, যে একটু সময় নিয়ে একটু ভালো করে দেখে করাটা বেটার। এটাই। হ্যাঁ, 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 দিসান লাস্টে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, কারণ এটা নিয়ে আমরা নিজেরাও অনেক বেশি প্যারা খাইছি। যে দেখতে গেছি, যে আমরা অ্যাপ্লাই করতে গেছি, হঠাৎ করে দেখলাম যে সার্ভার ডাউন হয়ে গেছে বা অ্যাপ্লাই করতে পারতেছি না। তো একটা আলটিমেটলি একটা টেনশন কাজ করতো, আল্লাহ কি জানি হয়। বা এমন এমন হইতো যে আমরা প্রসেস করে ফেলছি, অনেকটাই আগাইছি, হঠাৎ করে সার্ভার ডাউন হয়ে গেছে বা আমরা আর করতে পারতেছি না। তো মোটামুটি এটা একটা হয়রানির একটা শিকার হয় ছাত্ররা। তো আমি মনে করি যে যেহেতু অনেক সময় থাকে, তোমরা মানে একটা সময় ইয়ে করে নিজেরাই যদি পারো, বা যদি তোমার কোনো মানে পরিচিত দোকানদার থাকে যার কাছে করবা, তো ওটাই বেটার হয়। তো কোনো প্যারা নাই, সময় যথেষ্ট থাকে, ওরা যথেষ্ট সময় দেয়। তো ইনশাল্লাহ আমি আশা ব্যক্ত করি তোমরা যারা এই ভিডিও দেখতেছো বা এবং দেখবা, ইনশাল্লাহ আমি চাই তোমরা একদিন নটরডেম কলেজের ড্রেস পরো, সেন্ট জোসেফের ড্রেসটা পরে একদিন আমার পেজে তোমরা একদিন
একটা পিক দিবা, ঠিক আছে, একটা ছবি আপলোড করবা যে ভাই আপনার দ্বারা উপকৃত হয়ে আমি আজকে নটরডেমিয়ান, একজন নটরডেমিয়ান, একজন সেন্ট জোসেফিয়ান, বা তোমরা যদি যারা মেয়েরা আছো তোমরা যদি দেখো তাহলে তোমরা একজন হলি ক্রসে যাবা। তোমরা অবশ্যই তোমরা শিওর অবশ্যই তোমরা ইউ আর অলসো ইনভাইটেড। তো তোমরা অবশ্যই তোমরাও ইনভাইটেড। তো আশা করি তোমাদের অনেক কাজে লাগবে ভিডিওটা। তো এই বলে ভিডিওটা শেষ করছি আমি, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম এবং আদাব।